রাজস্থান হতে পারে, মধ্যপ্রদেশ হতে পারে, উড়িষ্যা হতে পারে, এবং যেসব রাজ্যগুলো চেঞ্জ হয়েছে ফ্রম ধরুন বিজেডি থেকে বিজেপি অথবা কংগ্রেস থেকে বিজেপি, এবং রাজস্থানে হয়েছে হরিয়ানা, প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তা দেখিয়ে দিয়েছে, আমরা কোনো রাজনৈতিক পার্টির অথবা দলের এখানে অ্যাডভার্টাইজমেন্ট করতে বসিনি, আমরা অ্যানালিসিস করছি, তারা কিন্তু বাধ্য হয়েছে ফলো করতে, এবং সে নাম হয়তো চেঞ্জ করে দিয়েছে, লক্ষ্মী ভান্ডার হয়তো বলছে না, তার কন্যাশ্রী হয়তো বলছে না, বিভিন্ন নামে সে লাডলি ব্যান হতে পারে, অন্য মেয়েদের নামে ওমেন এম্পাওয়ারমেন্ট, সে যাই হোক, কিন্তু আলটিমেটলি মাসের শেষে তার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার টাকা পৌঁছে দিয়েছে, এবং টাকার মাধ্যম দিয়ে ভোটটা নিজের কনফার্ম করেছে। এবং এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যেটা বললেন 84 খানার ডিফারেন্ট স্কিম, আমি কোনো এক সময় এই সরকারের সাথে ছিলাম এবং দীর্ঘ সময় ছিলাম, 4-5 বছর, এবং তা আমি দেখেছি যে এই মাননীয়ার কান কিন্তু একদম গ্রাসরুট লেভেলে শুনতে পারে। যারা চায়ের দোকানের আওয়াজ, এই খুঁড়িতে চা খাওয়ার, এই 10 টাকা খুঁড়ির চায়ের আওয়াজ, এই চুমুক এবং কি কথা বলছে ওই চায়ের বেঞ্চিতে, সেই কথাটা যদি না শুনতে পারে তারা কোনোদিন শাসনে আসতে পারবে না। একইভাবে বঙ্গ বিজেপি এই আওয়াজটা শুনতে পাচ্ছে না, যেটা মাননীয়া একবারে গ্রাসরুট থেকে শুনতে পারে। তাই 84 খানা স্কিম, ভালো খারাপ বলার জন্য আমি আপনি সার্টিফিকেট দিতে পারবো না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছে, মানুষ বারবার ভোট দিচ্ছে, এবং ওনার স্কিম এতটাই সফল, অন্য রাজনৈতিক দল যেটা কেন্দ্রে আছে, যে বিভিন্ন রাজ্যে বিজেপি আছে, তারা কিন্তু অনুসরণ করেছে, তারা ফলো করছে। এবং আজকে যেটা দিয়ে শুরু করলেন, এই প্রধানমন্ত্রী রোজগার যোজনা, বিকশিত রোজগার যোজনা, প্রধানমন্ত্রীকেও কিন্তু বাধ্য হতে হলো যে ইউথ which consists of the majority of the population, যারা ভোটার, নিউ ভোটার 18 বছরের ওপরে, এবং যারা চাকরিতে ঢুকলো 21-22 বছরে, 15,000 টাকা দিয়ে আকৃষ্ট করতে হলো ওই ডোল পলিটিক্স, ওই কম্পিটিটিভ ডোল পলিটিক্স এর মধ্যে প্রধানমন্ত্রী কেন্দ্রের শাসনকেও কিন্তু ঢুকে যেতে হলো। তো দুটো কিস্তিতে টাকা দিতে হবে। এবার আর তুমি জিজ্ঞেস করবে দুটো কিস্তিতে হবে, হ্যাঁ দুটো কিস্তি, এবং মাসে মাসে পাচ্ছে। তুমি মাসের শেষে, আমরা মাসের শেষে একটা টাকা পাই, যেখানে আমরা কাজ করি অথবা যারা ব্যবসা করে, মাসের শেষে তার ব্যাংকে টাকা আসে কনফার্ম, যে আমি মাসের শেষে এত টাকা পাবো, তুমিও জানো। এরা জানে এই 15,000 করলেও ভালো, কিছুটা তো আকৃষ্ট হবে 15,000, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি 1,500 করে 12 মাস দিলে আমি 15,000 বেশি দিচ্ছি, একদমই তাই, আর আমি বছরের পর বছর দেবো, তুমি তো একবার দেবে। তো সেই বেন জনসনের যে স্টেরয়েড নিয়ে দৌড়ানো, সেই স্টেরয়েডের দৌড়ে আমার মনে হয় প্রধানমন্ত্রী কোনটা জায়গায় মানে মমতা ব্যানার্জি আপাতত এগিয়ে আছে। আমার ঠিক এই জায়গা থেকেই আপনার কাছে একটা প্রশ্ন, আমরা যদি প্রধানমন্ত্রীর যে টাকা দেওয়া বা ভাতা দেওয়া এই দিকটা দেখি, তাহলে তিনি তো দেশের প্রধানমন্ত্রী। ফেডারেল স্ট্রাকচারে তাকে যখনই তিনি যখন লালকেল্লা থেকে অ্যানাউন্সমেন্টটা করলেন, তিনি করলেন শুধুমাত্র তো ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, পুরো দেশের জন্য তিনি অ্যানাউন্সমেন্টটা করলেন। সুতরাং তার যখনই কোনো ঘোষণা করতে হয় বা কিছু মাথায় রাখতে হয় বা কোনো অ্যানাউন্সমেন্ট করতে হয়, এই ধরনের পুরো দেশের কথা ভাবতে হয়। তিনি যদি অল্প করেও কিছু টাকা দেন, তাহলেও একটা হিউজ অ্যামাউন্ট দাঁড়িয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু সেই ব্যারিয়ারটা নেই। তিনি জানেন যে তিনি যদি অত্যাধিক অ্যামাউন্টও দেন, তাহলেও তিনি তার সীমার মধ্যে তার রাজ্যের জনগণকে সেই ভাতাটা দিয়ে, মানে এই জায়গাটাই কি কোথাও পিছিয়ে পড়ছেন প্রধানমন্ত্রী? দেখুন, প্রধানমন্ত্রী নিশ্চিতভাবে, যদি প্রধানমন্ত্রী এটাকে বিশ্বাস করে, ডোল পলিটিক্সে বিশ্বাস করে, এবং বিশ্বাস করে বলেই এই টাকাটা উনি 15,000 টাকা ডিবিটি দিচ্ছেন, ব্যাংকে পৌঁছে দিচ্ছেন টাকা। এই আগে কিন্তু আমরা কোনোদিন প্রধানমন্ত্রীকে দেখিনি এই টাকা নিয়ে মানুষের ব্যাংকে পৌঁছে দেওয়া। এটাকে এম্পাওয়ারমেন্ট বলে কিনা এই নিয়ে অনেক ডিবেট আছে, এই নিয়ে আমরা অনেক কথোপকথন হতে পারে, ডিফারেন্ট স্কুল অফ থট, মানে এটা ভালো এটা খারাপ, আবার কেউ সার্টিফিকেট দেওয়া উচিত নয়। কোনো রাজনৈতিক চশমা পরে কোনো জিনিস দেখলে ওটাকে ভালো খারাপের দিকে দেখবে, আমি আপনি ডিসকাস করব, হ্যাঁ ওটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, খারাপও হতে পারে, ভালো, মানে
কোনটা হবে আমি সার্টিফিকেট দিতে পারবো না, কিন্তু প্রধানমন্ত্রী যে 15,000 টাকা দিল এটা দেশের জন্য দিল, এবং আজকে 22% থেকে 30% হচ্ছে 18 বছরের ওপর যারা ফার্স্ট টাইম ভোটার, মেজরিটি ভোটার, এবং যারা চাকরি পাবে তাদের বলছে যে এই টাকাটা দেওয়া হবে, দুটো কিস্তিতে দেওয়া হবে, কিন্তু এককালীন একবার দেওয়া হবে। সেই জায়গা ভারতবর্ষে যে আপনি যেটা বললেন যে এই টাকার অঙ্কটা বিরাট, কিন্তু পশ্চিমবাংলায় যে আর্থিক অবস্থার মধ্যে দিয়ে আমরা যুঝছি, যেখানে আজ 6.5 লাখ থেকে 7 লাখ টাকা 7 লাখ ক্রোড়, আমি একটা রাউন্ড ফিগার বললাম, 6 লাখ সামথিং 7 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে আছে। সেখান থেকে এর মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া মাস গেলে অথবা 3 মাস অন্তর অন্তর যে টাকাটা প্রত্যেক মাসের হয় সেটা কিন্তু এই একটা বিরাট অংশ মহিলাদের ব্যাংকে পৌঁছে দিচ্ছে, এবং একটা বাড়িতে যেখানে 3জন 4জন মহিলা আছে যারা 18 বছরের ওপর, তারা কিন্তু এই টাকাটা পাচ্ছে, এই লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। এই লক্ষ্মী ভান্ডারটা স্বতন্ত্র মহিলা, তিনি বাইরে গিয়ে ফুচকা খাচ্ছে কি আলু কাবলি খাচ্ছে কি নিজের জামা কিনছে কি একটা গয়না কিনছে অথবা জুতো কিনছে অথবা কোথায় খরচা করছে, নিজের বাচ্চার জন্য জামা কাপড় কিনে আনছে, স্বতন্ত্র ওমেন এম্পাওয়ারমেন্ট যদি বলে নিশ্চিতভাবে এটা, এবং এইটা এত সাকসেসফুল তাই অন্যান্য রাজ্য এটাকে অনুকরণ করেছে, একদম অনুকরণ, কপি পেস্ট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জজ স্কিম কপি পেস্ট করেছে, কারণ এটা সাকসেসফুল, এবং এটা জানে যে 5 বছরের জন্য তাকে বসিয়ে দেবে, এবং যদি একটা বৃহৎ অংশ বিপিএল হয় অথবা নিম্ন মধ্যবিত্ত হয় তাহলে কেনই বা করবে না, একদমই তাই। তো নিশ্চিতভাবে এটা করেছে। ভালো খারাপ আবার আমরা বলতে পারবো না কোনটা ভালো, নরেন্দ্র মোদীর প্রাইম মিনিস্টার যেটা দিচ্ছেন ওটা ভালো না, আমাদের চিফ মিনিস্টার দিচ্ছে ওইটা ভালো, আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারবো। এই জায়গা থেকেই কর্নেল চৌধুরী আমরা আমাদের পরবর্তী যে আলোচনা সেই আলোচনায় আসবো, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এই যে ভাতাগুলো বা এই যে টাকাগুলো, এই টাকাগুলোর ওপরে তো যারা ভারতবাসী তাদের অধিকার, কিন্তু এই অধিকার কোথাও না কোথাও অনুপ্রবেশকারী, ভিনদেশি, বাংলাদেশি, রোহিঙ্গা, এরা আমাদের অধিকার, আমার আপনার যে অধিকার সেই অধিকার মেরে চলে যাচ্ছে না তো? আপনাদের স্মরণে থাকবে যখন এই এসআইআর সম্পর্কে প্রথম, মানে এই মুহূর্তে সাম্প্রতিক সময়ে প্রথম রাজ্যবাসী জানতে পারলেন যে এরকম একটা রিভিশন হবে যেখানে ভোটার তালিকা থেকে অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হবে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে একজনও ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে না, এবং তিনি বীরভূমে যে প্রশাসনিক সভা সেই সভা থেকে তার যে ডিএম, এসপি এবং বিএলও যারা রয়েছেন, বুথ লেভেল যারা অফিসার, তাদেরকে তিনি কিন্তু মানে সতর্ক করে দিয়েছিলেন যে আপনারা সরকারি কর্মচারী এবং আপনারা সেরকমই করবেন, তার কথায় বার্তায় এটা স্পষ্ট ছিল। কিন্তু হঠাৎ করে তিনি তার মতামত পরিবর্তন করেছেন, তার বক্তব্য পরিবর্তন করেছেন। কিরকম পরিবর্তন সেটা আসবো, তবে তার আগে বোলপুরের সেই প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার একটু দেখিয়ে নি, তারপর আলোচনায় এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, ডিএমরা মূল দায়িত্বে থাকবেন, ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে।